সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন এইসব গ্রাম্য বাউলরা। আমরা হচ্ছি নগর সভ্যতার গুন্দরা প্রতিনিধি, তাই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বেজাতীয় পোশাক পরে বাবাকে বলছি ড্যাডি আর মাম্মাকে বলছি ড্যাডি মামি। আমরা ভুলে গেছি দেশকে, দেশের মাটিকে। একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? হ্যাঁ বলুন। গ্রামে তোমাদের নতুন দেখেছি, মানে এর আগে তো আর কোনোদিন দেখিনি। তুমি নয় ছোট লোক, বলো আপনি। ই তোর কোথাকার? এই জন্যই আমি গ্রামের মানুষগুলোকে দু চোখে দেখতে পারি না। শিক্ষা নেই, সভ্যতা নেই। আমি বুঝতে পারিনি মা। হোয়াট ননসেন্স? মা কেন? মেম সাহেব বলতে পারো না? উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মা ডাক্তার তেমন কিছু অপরাধ নয়। চুপ করবে তুমি? যা বোঝো না তার মধ্যে নাক গলাতে আসবে না। এসব ইতরদের সাথে কি ভাষায় কথা বলতে হবে তা আমার ড্যাডির কাছ থেকে শিখে নেবে। ছেলে, এদেরকে আসতে জুতো আর যেতে জুতো মারবে, তবে যদি এদের শিক্ষা হয়। যত সব রাবিশ। মা লক্ষ্মী বড্ড রেগে গেছে বাবা, কিন্তু আমি তো ওনাকে তেমন কিছু বলিনি। অযথায় উনি আমার বুঝে ছুটে গেছে। আমি বৃদ্ধ মানুষ। আমার স্ত্রীর ব্যবহারের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। না বাবা, ভুল আমারই হয়েছে, আমি বুঝতে পারিনি আপনি জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছে, অন্যায়টা আমার। না না, আপনার কোনো অন্যায় হয়নি। আমি আমার কর্মক্ষেত্রে সম্মানটা আমি দাবি করতেই পারি। বাইরের সাধারণ নাগরিকের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে আপনি তুমি করেই বলবেন। আপনি হচ্ছেন আমার পিতৃতুল্য। আপনি আমার পিতৃতুল্য। এই তো শিক্ষিত মানুষের মতন কথা। অনেকে এই সাধারণ কথাটা ভুলে যায় বাবা। পদ মর্যাদার অহংকারে মানুষকে অমানুষ পশু করে দেয়। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চিনেন? সঞ্জয় সেন আমার শ্বশুর মশাই। আমরা তো উনার বস্তিতে বাড়া থাকাই। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শহরের লোক? আগে না, আমি গ্রামেরই লোক। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। জন্টুকে কি দেখছেন অমন করে তাকিয়ে আপনি আমার দিকে? আর জন্টু বলে বা কেঁদে উঠলেন কেন? কিছু আজ থেকে 22-23
বছরের আগে হঠাৎ একটা কথা আমার আমার মনে পড়ে। একটা অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা তার 1 বছরের ছেলেকে পেটের দায়ে। কি বলছেন আপনি? তার ছেলেকে? উপায় ছিল না বাবা, এছাড়া আর কোনো উপায় ছিল না। মা মা কিন্তু ছেলেকে আজও বলে দেয়নি। কোন সুন্দর যুবককে দেখলে অপলকে তাকিয়ে থাকে। কি বলছেন আপনি? কি যেন অনুসন্ধান করে। হাইরে হতভাগী, তাকে তুই বিক্রি করে দিয়েছিস, তার উপর কিসের অধিকার? ভদ্রলোক কি জানি বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। জন্টু বলে বা কেঁদে উঠলেন ভাই কেন? হয়তো তোর কোনো আত্মীয় ছিল জন্টু, আমার চেহারার সঙ্গে তার মিল আছে। হ্যাঁ, ব্যাপারটা আসলে আমি কিছুই বুঝতে পারলাম না। ব্যাপারটা আসলে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ দীপুদা, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার কুমারী নামটা খুঁজিয়ে দাও। আমি কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি তোমার বাড়িতে কোনোদিন যাব না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোনো কুমারী মেয়ে লজ্জা ঘেন্নার মাথা খেয়ে নিজে বলতে পারে আমাকে তুমি বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো কতটুকু, কতটুকু বোঝো দীপুদা? বাঙালি ঘরে কুমারী মেয়ের মনের ব্যথা স্বয়ং ভগবানও বোঝেন না। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যার যা খুশি বলে যাচ্ছে। কেউ কি বলছে? কালী বিনোদ মোদি দাদাকে বললে আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন সোমনাথ বাবু। বিনোদ বিনোদ হারাম স্পর্ধা। রেলের চূড়ায় মাল বিক্রি করে ইদানিং 2 পয়সা হয়েছে। 2 বছর আগেও যার ডাইনে আনতে বাঁয়ে খুলো কোনা। তুমি অযথাই মাথা গরম করছো দীপুদা। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলে মেয়ের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চায়। মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দেয় এই অভিশপ্ত জীবন। লক্ষ্মীটি কেঁদো না, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাবার জন্য। দীপার একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে আমার বাবা মা যে দুঃখ পাবে রমা। তাহলে তাহলে থাক দীপুদা। বেকারত্বের অভিশাপ আমাকে নিষেদিন করে করে কাচ্ছে। আমার ছোট বোনটা মুখ কালো করে ঘুরে বেড়ায়, তার একটা ব্যবস্থা না করে। থাক দীপুদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না।
যতদিন তুমি স্বাবলম্বী না হও রমা আমি তোমার জন্য অপেক্ষা করব, দরকার হলে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। রমা তোমার ভালোবাসায় আমাকে শক্তি যোগাবে দীপুদা। রমা আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া
রমা লক্ষ্মীটি। তোমার ভালোবাসাই আমাকে শক্তি যোগাবে দীপুদা। রমা, কিন্তু একটা অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে আমার মাথা হেট হয়ে যায়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব। রমা, আমার সেই গর্বটুকু তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা, ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না। আমিও চাই না অসৎ পথের উপার্জনে দারিদ্র থেকে নিষ্কৃতি পেতে। নইলে চোখের সামনে দেখতে পাচ্ছি 2 বছর আগেও যারা পেট ভরে খেতে পেত না, আজ তারা পাকা বাড়ি তুলেছে। মা বলে ওপরে অসৎ, কিন্তু আমি কেন অসৎ হতে যাব? অসৎ হতে যাব। সেসব নিয়ে আপনার কিছু ভাবতে হবে না বাবু। আপনি পল্লীতে থাকুন আর মাদ্রাজি থাকুন, আমি যতক্ষণ আছে আপনার স্বার্থ এতটুকু গণ্য হতে দেব না। সে আমি জানি বিনোদ, এবং জানি বলে তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। তবে সাত করে বলছিল ইদানিং নাকি রিয়াল পুলিশ বড্ড বাড়াবাড়ি শুরু করছে। রেড পুলি তাদের জুতো মেরে বেটাকে বুতু মতো দ্রুত করে দেবে। হ্যাঁ, ইতিপূর্বে এ কাজ আপনি বহুবার করেছেন। হ্যাঁ করেছি, তখন দিনকাল অন্যরকম ছিল। এখন লরি দাঁড় করে মাল তুলেছি। রিয়াল পুলিশ নিজেরাই লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছে, কিন্তু আজকাল আগের মতো সাহস পাচ্ছি না। আপনি অযথাই ভয় পাচ্ছেন স্যার। যারা পুলিশের বড় কর্তা আপনার মেয়ের জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, সমাজে আমার বিরাট একটা মর্যাদা আছে। চোরাই মাল ধরা পড়লে শুধু মান মর্যাদা নষ্ট হবে না, কল্যাণের মাথাটাও হেড হয়ে যাবে। আগে বেপরোয়াভাবে কাজ করছি, কিন্তু এখন কি সেটা সম্ভব? মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন? তুমি কি জানো না ওই বিড়ি বিক্রি করেই আমাদের সংসার চলে? তাহলে কেন মানুষের মতো এমন কাজ করলে? আমার 25 টাকা 1 বছর ধরে পড়ে রয়েছে। পড়ে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি উপসে রাখবে? 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে। এতটুকু মনুষ্যত্ব নেই তোমার মধ্যে? এমন পশুতেও তো এমন কাজ করবে না। এখন যদি ধরে 2 চড় লাগিয়ে দেয়? ইস, চোর মারা এত সস্তা নয়। 25 টাকা 1 বছর ধরে পড়ে রয়েছে। আজ নয় কাল, কাল নয় পরশু বলে বলে কাটাচ্ছে। তোমার নামটি নেই, আমি হাতে পেয়েছি তাই কেটে নিয়েছি। আপনি যা খুশি করতে পারেন। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আর যা যা বেটা, দাঁড় খেয়ে দাঁড় চুপ করতে পারে না, আবার বড় বড় কথা। ডিঙ্গি বোনটা রাত 10টার সময় এসে বিরুদ্ধে বিরুদ্ধে বলে গায়ে হেলে পড়ে। এইভাবে তোদের আমার চোখের সামনে একটা নিরীহ লোককে এভাবে মারবে তুমি? তোমার শ্রদ্ধা তো কম নয়? জানো আমি তোমাকে কি করতে পারি? জানি, চড়ে চড়ে মাসতো ভাই, আপনি আমার কিছুই করতে পারেন না। কি বললে? কি বললে তুমি? হতে পারেন আপনি এই গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নয়। আপনার বস্তিতে ভাড়া থাকি। যদি থাকতে না দেন অন্যত্র চলে যাব। এছাড়া আর কি করতে পারেন আপনি? স্যার, আপনাকে অপমান করছে। ওয়েট, দীপক, বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? ওরা পাবে না, আমি পাবো স্যার, আমি পাবো। আরো 15 টাকা পাবো। তুমি চুপ করো বিনোদ,
কাজটা তুমি সত্যি অন্যায় করেছো দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয়। তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। বিনোদ, শোনাই দেখি। কোথায় পাঠালেন ওকে? আসছে, একটা বিশেষ কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এইভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলেও তো দুটো পয়সা রোজগার করা যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আইডল ব্র্যান্ড ডেভিল ওয়ার্কশপ। দেশের যুবশক্তি এইভাবে অপচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আই মিন টাকা। আমি যদি তোমাকে টাকা দেই, ব্যবসা করবে তুমি? আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? ইয়ং ম্যান, সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে সাহায্যের জন্য আসবেন, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন, কিন্তু বাবা তো একথা আমাকে কখনো বলেনি। বলবে না, কারণ শিবনাথ রায় হয়তো ভাবছে ওর দুর্ভাগ্যের মূলে আছে আমি। যাকে আমার কর্তব্য আমি করব, লোকে যা খুশি ভাবুক, তাতে আমার কিচ্ছু যা আসে না। এই নাও, এই কামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু এতগুলো টাকা কি বিশ্বাসে? বিশ্বাস কথা কি জানো দীপক? তোমরা আমাকে যত নিকৃষ্ট জীব ভাবো না কেন, আমি বোধহয় ততটা নিকৃষ্ট নয়। মানুষকে, বিশেষ করে এই তরুণ সমাজের উপর আমার একটা অগাধ আস্থা আছে। তোমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। নাও ধরো। কিন্তু স্যার, ওই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করো। প্রয়োজন হলে আমি তোমাকে আরো দেব। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আসছি, গুড বাই। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি ভাবতে পারিনি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব, কিন্তু ওনার ব্যবহারে আমার ধারণাই বদলে গেল। আসলে বাইরের ব্যবহার দেখে মানুষকে বিচার করতে যাওয়া সত্যিই দৃঢ়তা। দীপক দা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না। তোমার কথা শুনে তুমি যদি চটে যাবে না তো? কথাটা শুনে তুমি যদি এগিয়ে যাও না, বলো না কি বলবে। তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয়। মনে হয় তোমার মধ্যে অগ্নি লালা স্রোত বইছে, যে কোনো মতে তুমি দাবানলে জ্বলে উঠবে। মনে হয় তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা একটা কিছু করার জন্য চটপট করছে। তাই নাকি? তোমার ভয় নেই, আমি অভয় দিচ্ছি। তুমি বলো কি বলতে চাও। মানে দীপাকে আমি বিয়ে করতে চাই। তোমাদের যদি সম্মতি থাকে, আমি মুম্বাইয়ে একটা চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিংও যাচ্ছি। ফিরে এসে আমি বিয়ে করব। দীপার সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না। আমার কোনো অমত নেই ভাই, কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? সাতকরি নন্দী বাবার অমতে আমি বিয়ে করব। চন্দন, যেখানে পশ্চিম হয় দীপাকে নিয়ে আমি চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয়, বিয়ে আটকাবে না। আমরা কিন্তু ভাই দাবি দেওয়া কিছু পূরণ করতে পারবো না। পুরো দাবি নেই আমার, তোমরা শুধু শাখা সিঁদুর দিয়ে বিয়েটা করে দেবে। আমি আসছি দীপুদা, 9:34 আমার ট্রেন। কথাটা তুমি জানিয়ে দিও, আসছি। এসো ভাই, এসো। যাক, একটা ভাবনা থেকে অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো, কিন্তু বদমাশ ওর বাবা সাতকরি নন্দী। এই টাকা দিয়ে
একটা ব্যবসা করব। সোমনাথের সঙ্গে আলোচনা করে এই লোকটা স্যার, এই লোকটা, আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, আমাকে চুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করে নিয়েছে। ওকে গ্রেফতার করুন, গ্রেফতার করুন স্যার। বাজে কথা বলবে না বিনোদ, নিজে যেমন একটা বদমাশ। তুমি বলতে চাও ওর অভিযোগ মিথ্যে, শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে? মরের চুটে বাপের নাম আমি খগেন করে ছাড়বো। সমাজ বিরোধী মাস্তানদের কি করে শাস্তি করতে হয় এই গদাধর দত্ত ভালো করেই জানে। টাকা যদি নিয়ে থাকো ভালোই ভালোই ফেরত দাও। আপনি বিশ্বাস করুন স্যার, আজে বাজে কথা বলছিল বলে আমি ওকে মেরেছি ঠিকই, কিন্তু টাকা পয়সা নেইনি। তোমাকে আমি চাষ করব, টাকাও যদি পাওয়া যায় তোমার বাপের নাম আমি খগেন করে ছাড়বো। এটা কি? এটা কি? কি আছে খামের মধ্যে? এই কোথায় পেশ হয় খাম? গেল এই খামটা? এই খামের মধ্যে আমার 2000 টাকা স্যার। এক চড়ে বন্ধ করিয়ে দেবো সব। এই খামটা একটু আগে সঞ্জয় বাবু আমাকে দিয়েছেন। আমার কথা বিশ্বাস না হয় আপনি চলুন সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু যদি বলে দীপককে আমি এটি দেইনি। কিন্তু সঞ্জয় বাবু কি ব্যাপার অফিসার? এই যে মিস্টার সেন, এই ছেলেটা বলছে এই খামটা নাকি আপনি ওকে দিয়েছেন। এই সত্যি কি খামটা আপনি ওকে দিয়েছেন? খাম আমি দিচ্ছি। তুমি কি গাঁজা টাজা টেনে এসেছো চুকরা? আমি কেন খাম দিতে যাব? তাছাড়া ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি। কি আছে খামটার মধ্যে? আমার 2000 টাকা চিন্তাই করে নিয়ে গেছে। আমি মালান্তে শহরে যাচ্ছিলাম, আমাকে চুরি দেখিয়ে। আই সি। আপনি তাহলে খামটা ওকে দেননি? না অফিসার, টাকা কি আমাকে কামড়াচ্ছে নাকি? যাকে তাকে আমি টাকা দিতে যাব, হাতে নাতে ধরা পড়ে বেটা ছাপাই গাচ্ছে। আসলে এরা হচ্ছে উঠতি মস্তা। কঠোর হস্তে এদেরকে দমন করতে না পারলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে অফিসার। সঞ্জয় বাবু কাইন্ডলি একটু শুনুন। ওই আসুন কি আসুন শুনবো? আসুন না বলছি। কি শুনবে? শালা! চল শালা! থানায় নিয়ে তোর কত তেল হয়েছে আমি দেখবো। সঞ্জয় বাবু, আপনি থানায় এসে এই ডায়েরিটা একটু লিখে দিয়ে যাবেন। ওর কাছে 2000 টাকা পাওয়া গেছে, আপনি তার সাক্ষী। আমার ওয়াইফ বলে বছর 3 শ্রী গড় মার যাতে হয় তার চেষ্টা করবেন। ইয়েস ইয়েস ইয়েস, চেষ্টা তো অবশ্যই করবো। আমার ওয়াইফ কি বলে জানেন? বলে তোমার মনটা ভারী কোমল, ভদ্র মহিলাকে আমি দেখিয়ে দেব। প্রয়োজনে আমি কঠোর হতে জানি। যাচ্ছি যাচ্ছি সঞ্জয় সেন। কতদিন তুমি আমাকে জেলের অন্ধকার ঘরে আটকে রাখবেন? ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একদিন আমি অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসবো। তাই। আর সেদিন আমি তোমাকে মানুষের মাঝে প্রমাণ করে দেব তুমি একটা দুপে মানুষ রূপী জানোয়ার। তোমাকে আমি শান্তি দেব না, তোমার জীবনের সুখ শান্তি আমি একটা একটা করে কেড়ে নেব।
স্যার ও রক্তবর্ণ হয়ে গেছে, গায়ে যেন অসুরের শক্তি। বেটাকে আমি ঠিকই 3 বছরের জেলে গানে টানে আনবো, তবে আমার নাম সঞ্জয় সেন। এরা হচ্ছে উক্তিবস্থা, কঠোর হস্তাদেরকে দমন করতে না পারলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। এসব বিনোদ থানায় যেতে হবে। হ্যাঁ